This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. নমস্কার, মর্নিং সুপার প্রাইম টাইমে মিমি রয়েছি আপনার সঙ্গে। শুরু করছি সকালের প্রথম ব্রেকিং অ্যাট 7। শুরুতেই আমরা যে খবর দেখাবো, আসুন বিগ ওয়ালে দেখি সেই খবর। বঞ্চনা আন্দোলনে গা ছাড়া দলের একাংশ ক্ষুব্ধ, অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরকমই সূত্রের খবর। দিল্লির বঞ্চনার অভিযোগের পুজোর পর আন্দোলনে নামার কথা ছিল তৃণমূল কংগ্রেসের। পুজোর পরেই ঝাঁপিয়ে পড়ার কথা ছিল, কিন্তু বাস্তবে তা হয়নি। বঞ্চনা আন্দোলনে কিছুটা গা ছাড়া ভাব দলের একাংশের। অভিষেক বন্দ্যোপাধ্যায় যথেষ্ট ক্ষুব্ধ খবর সূত্রে। দলের একাংশ এই ইস্যুকে হাতিয়ার না করায় ক্ষুব্ধ দলের সেকেন্ড ইন কমান্ড। আর এই নিয়ে অভিষেক অসন্তোষ প্রকাশ করেন বলে সূত্রের দাবি। একই সঙ্গে 31শে ডিসেম্বরের মধ্যে ধূপগুড়ি মহকুমা না হওয়ায় প্রশাসনের একাংশের ভূমিকায় অভিষেক অসন্তুষ্ট বলেও দলীয় সূত্রে খবর। অর্জুন সিং ও সোমনাথ শ্যাম দ্বন্দ্ব মেটাতে গিয়ে আরও অস্বস্তিতে পড়লেন সুব্রত বক্সী। তৃণমূলের রাজ্য সভাপতির ডাক এড়ালেন জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম। এদিন নৈহাটিতে যান সুব্রত বক্সী। নৈহাটি পুরসভায় চলেও আসেন সাংসদ অর্জুন সিং। সোমনাথের জন্য অপেক্ষার পরও না আসায় ফিরে আসেন সুব্রত বক্সী। যদিও সোমনাথের দাবি বৈঠকে ডাকাই হয়নি তাকে। ওই বৈঠকে অনুপস্থিত ছিলেন সেচমন্ত্রী তথা নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক এবং বীজপুরের তৃণমূল বিধায়ক সুবোধ অধিকারী। এই বৈঠকের আগে কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন তাপস রায় এবং পার্থ ভৌমিক। ছিলেন কুণাল ঘোষ ও ব্রাত্য বসু। আমার মনে হয় এই যে ব্যাখ্যাটা যে আজকে কোনো বৈঠক ছিল, এটাই একটা ভুল মেসেজ বেরিয়েছিল মার্কেটে। আমাকে এই বিষয়ে কিছু বলা হয়নি, আমি কিছুই জানি না, কিন্তু শুধুমাত্র বলা হচ্ছে যে আমি এড়িয়েছি। আমি কোনো মিটিং এড়াইনি, আমাকে কোনো মিটিং এর কথা বলাই হয়নি এবং আমাকে কোনো ডাকাও হয়নি, কোনো নলেজের মধ্যেও নেই আবার এটা। আমি প্রথম দিন থেকে বলেছি, আজকেও তাই বলছি, বক্সিদা নৈহাটি উৎসবে আসার কথা ছিল। বক্সিদা এসছেন, এর বাইরে একটা কথাও আমিও কোনোদিন বলিনি, বক্সিদাও কাউকে বলেনি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দাবি। শুক্রবার এসএসকেএমে সুপারের চেম্বারে মুখ্যমন্ত্রীর বৈঠকে সুজয় কৃষ্ণ ভদ্রের বিষয়ে আলোচনা হয়েছে। বিরোধী দলনেতার দাবি, এসএসকেএমে ভর্তি থাকা জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে ইন্টারকমে কথাও বলেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর আরও অভিযোগ, রাতে মমতার বাড়িতে বৈঠকে কিভাবে লোকসভা ভোট লুট করা হবে তা নিয়ে চলে আলোচনা। শুভেন্দুর বক্তব্যকে হাতিয়ার করে সিপিএম নেতা সুজন চক্রবর্তীর অভিযোগ, বেআইনি কাজ করেছেন মুখ্যমন্ত্রী। যাবতীয় অভিযোগ উড়িয়ে কুণাল ঘোষের পাল্টা দাবি, শুভেন্দুর দাবি কাল্পনিক ও ভিত্তিহীন। দুটো মিটিংয়ের খবর নিই। গতকাল 2:45 মুখ্যমন্ত্রী পিজি হসপিটালের সুপারের চেম্বারে বসেছিলেন। সেখানে স্বাস্থ্য সচিব নিগম, কলকাতা পুলিশের মমতা কমিশনার বিনীত গোয়েল, পিজির সুপার ছিলেন। সন্ধ্যে 7টা অবধি মিটিং চলেছে এবং আমার কাছে স্পেসিফিক খবর আছে সুজয় কৃষ্ণ ভদ্র, তার ব্যাপারে আলোচনা হয়েছে এবং মুখ্যমন্ত্রী ওখান থেকে কাস্টডিতে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক, তার সঙ্গেও ইন্টারক্যামে কথা বলেছেন। দ্বিতীয় মিটিং সন্ধ্যাবেলা মুখ্যমন্ত্রীর বাড়িতে হয়েছে। সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন, তার ভাইপো ছিলেন এবং সেখানে নতুন ডিজি রাজীব কুমার ছিলেন। সেখানেও 1.5 ঘন্টা আলোচনা হয়েছে কিভাবে পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন লুট করা যায়। ব্যানার্জি গেলেন হাসপাতালে, চিকিৎসা তো হলো, তারপরে ফুসফাস মিটিংগুলো কার সাথে করলেন? ইন্টারকমে জ্যোতিপ্রিয়র সঙ্গে কথা বললেন। জ্যোতিপ্রিয় মল্লিক তো কার্যত জেলবন্দি, তার সাথে কথা বলার কথা নয় মুখ্যমন্ত্রীর, এবং তার সঙ্গে কথা বলবার জন্য বিশেষ ব্যবস্থা করলেন। সুজয় কৃষ্ণ ভদ্র, তার গলা আর যাতে ঠিক না হয় অথবা ভয়েস যাতে গণ্ডগোল হয়ে যায়, তার মতো কি ব্যবস্থা করা যায় তাই নিয়ে কি হাসপাতালে আলোচনা করলেন? মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী হিসেবে স্বাস্থ্য ব্যবস্থাটাকে
কার্যত বানচাল করার মতন করে নিজের স্বার্থে হাসপাতালকে পরিচালনা করার জন্য মুভ করলেন। এটা খুব বেঠিক যে বেআইনি কাজ করলেন, সুজয় কৃষ্ণ ভদ্রর প্রসঙ্গেই হোক আর জ্যোতিপ্রিয় মল্লিকের প্রসঙ্গেই হোক। সর্বৈব কাল্পনিক, ভিত্তিহীন, মিথ্যাচার, এর কি জবাব হতে পারে? যা মুখে আসছে এটা দিশাহীন, পাগল, সব জায়গায় এই ধরনের মন্তব্য করে যাচ্ছে। একদম একটা রুটিন চেক আপ এবং একটা ছোট চিকিৎসার বিষয় ছিল, মুখ্যমন্ত্রী গিয়েছেন, সেটি সেরেছেন এবং সেখান থেকে আবার বাড়ি চলে এসেছেন। তাকে কেন্দ্র করে এই ধরনের মিথ্যাচার এবং একসময় এই মুখ্যমন্ত্রীর পায়ে লুটিয়ে পড়ে থেকে নিজের এবং তার পরিবারের লোকেদের রাজনৈতিক প্রতিষ্ঠা, একের পর এক পদ, ক্ষমতা ইত্যাদি, তারপরে এত বড় মিথ্যাচার, এ ভগবান ক্ষমা করবে না। রাম মন্দির উদ্বোধনের আগে যেন ভেকু আরো জোরে বাজিয়ে দিলেন প্রধানমন্ত্রী। অযোধ্যায় নমর মুখে রামের জয়ধ্বনি, বললেন 22শে জানুয়ারির অপেক্ষায় দেশ, বিশ্বকে দিশা দেখাবে অযোধ্যা। মন্দির উদ্বোধনের দিন ঘরে ঘরে প্রদীপ জ্বালাতে দেশবাসীর কাছে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। 22 जनवरी के ऐतिहासिक क्षण का इंतजार कर रही है। মোদির মেগা রোড শো দেখল অযোধ্যা। অযোধ্যা থেকে 46টি পরিকাঠামো প্রকল্পের উন্নয়ন করলেন মোদি, যার সব মিলিয়ে খরচ 15,700 কোটি। রামতীর্থ থেকে প্রধানমন্ত্রীর বার্তা, দেশকে দিশা দেখাবে অযোধ্যা। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের অপেক্ষায় দুনিয়া। ঐতিহাসিক দিনে ঘরে ঘরে রামজ্যোতি জ্বালাতে দেশবাসীর কাছে আহ্বান জানালেন নমো। লোকসভা ভোটের আগে রাম অস্ত্রে শুধু শান দেওয়াই নয়, প্রধানমন্ত্রীর মুখে উঠে আসে নেতাজির প্রসঙ্গ। মন্দির উদ্বোধনের আগে অযোধ্যায় প্রধানমন্ত্রীর সফর। বিরোধীদের অভিযোগ, ধর্ম নিয়ে রাজনীতি করছে বিজেপি। ধর্ম প্রচার রাজনীতি দিয়ে হয় না, ধর্মকে ব্যবহার করা হচ্ছে রাজনীতির স্বার্থে। বিমানবন্দর উদ্বোধনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী আরও একবার দাবি করেন, তিনি যা বলেন তা করে দেখান, এটাই মোদির গ্যারান্টি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। জোট আর জট বাংলা বানানে তো খুব একটা পার্থক্য নেই। জোট শব্দে ওকার আছে আর জট শব্দে ওকার নেই, ফারাকটা ওকারে। তবে দুটো শব্দের অর্থের মধ্যে অনেকটাই কিন্তু পার্থক্য রয়েছে। আমাদের বাংলায় এখন রাজনীতি ঘুরপাক খাচ্ছে এই জোট আর জট শব্দে। এরা সবাই ইন্ডিয়া জোটের মুখ। তাদের দল দিল্লিতে একসঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে শপথ নিচ্ছে, কিন্তু দিল্লি থেকে বাংলায় এলে জোট জটে পরিণত হচ্ছে। যে ইন্ডিয়া জোট সারা ভারতবর্ষে থাকবে আর বাংলায় তৃণমূল কংগ্রেস লড়াই করবে। অধীর চৌধুরীও মমতা বন্দ্যোপাধ্যায়কে পাল্টা তোপ দাগলেন। বাংলায় কংগ্রেস লড়ছে তার মতন করে, তৃণমূল কোথায় আলোচনা করছে সেটা তৃণমূলের ব্যাপার। কে আমাদের সবচেয়ে এলো গেল তার আমরা ধারধারি না। অন্যদিকে বঙ্গ রাজনীতির আরেক পক্ষ সিপিএম অধীর চৌধুরীর পাশে। অধীরবাবু যেটা বলেছেন সেটা সত্য। গোটা ভারতবর্ষে বিজেপির বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে যেখানে তৃণমূল নেই, আর পশ্চিমবাংলায় বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট হতে হবে, এর কোনো বিকল্প নেই। জোটের এই হাল দেখে কটাক্ষ গেরুয়া শিবিরের গলায়। এই জোট বলে কিছু নেই, এটা একটা ঘোট। মমতা ব্যানার্জি তো মনে হয় ঘোষণাই করে দিয়েছে যে তারা জোট করবে না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। একটা সময় ছিল যখন অনুব্রত মণ্ডলের হুঙ্কারে বাঘে গরুতে এক ঘাটে জল খেত। একটা সময় ছিল যখন আরাবুল ইসলামের হুঙ্কারে ভাঙড়ে গাছের পাতা থমকে যেত। কিন্তু সেই সময়টা বদলে গেছে। আরাবুল ইসলামের মুখে মৃত্যু ভয়, নিরাপত্তাহীনতায় ভুগছেন আরাবুল। শিক্ষিকাকে জগ ছুড়ে মারা থেকে ভোটের সময় তাঁর দাপট। ভাঙড় মানেই আরাবুল ইসলাম, এলাকার শেষ কথা। তবে এহেন আরাবুল ইসলাম ভুগছেন নাকি নিরাপত্তাহীনতায়, অন্য কেউ নয়, এ কথা নিজেই বলছেন আরাবুল ইসলাম। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার আবেদন যে আমাদের নিরাপত্তার জন্য আপনি অন্তত দেখুন। শুধু ভয় পাওয়াই নয়, নিজের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও ক্ষুব্ধ ভাঙড়ের এই দাপুটে নেতা। আরাবুলের দাপটে এখন নাকি অনেকটাই থাবা বসিয়েছে আইএসএফ, আর তাতেই কিছুটা হলেও চাপে আছেন তৃণমূলের এই দাপুটে নেতা। ওনার ওই শওকত মোল্লা সাহেবের মতো নিরাপত্তা নিয়ে ঘোরার ইচ্ছে জেগেছে কি বলতে পারবো না। যার জন্য দেশের নিরাপত্তা বিঘ্নিত হয়ে যায় এরকম অবস্থা, সে আবার নিরাপত্তাহীনতায় ভুগছে, তো ভাবতেই অবাক লাগে। পুলিশের দয়ায় তৃণমূলের নেতারা মস্তানি সবাই জানে, হয়তো পুলিশ এখন উদ্যোগ করছে তাই ভয় পাচ্ছে। আমাদের কারোর নিরাপত্তাহীনতায় ভোগবার দরকার নেই, তার কারণ প্রশাসন আছেন। ভাঙড় থেকে সত্যজিৎ মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।
সময়ে অনেক কিছু বদলে যায়। রাজারহাটের এক তৃণমূল নেতার জীবনও গত কয়েক বছরে বদলে গেছে, কিন্তু বদলে যাওয়া জীবনের সঙ্গে তাল মেলাতে পারলেন না তিনি। যদি পারতেন তাহলে আবাস যোজনার টাকা নিয়ে বিতর্কে জড়াতেন না। পার্টিটাকে না ভালোবেসে নিজেকে ভালোবাসবো সেটা হবে না। উত্তর 24 পরগনার দেগঙ্গা সভামঞ্চ থেকে দলীয় কর্মীদের আবারও এই নৈতিকতার পার্টি দিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো। কিন্তু সবাই কি সেই কথা শুনছেন? কিন্তু এই বাড়ির ছবি দেখে আপনার কি মনে হয় এই বাড়ির মালিক আবাস যোজনার টাকা পাওয়ার যোগ্য? যে কেউ বলবেন না, কিন্তু টাকা তো এসেছে। তথ্য বলছে 2019-20 অর্থবর্ষে প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পেয়েছেন শিখা মণ্ডল, বাড়ির মালকিন। বাড়ির মালিক রাজারহাট নিউটাউন শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি অচিন্ত মণ্ডল। তাদের ছেলে বর্তমানে একজন ইঞ্জিনিয়ার। সামর্থ্য তখন ছিল না, আমার বই যার নামে বাড়ি তার সামর্থ্য ছিল না, আমি এখন বেকার। বিরোধীরা প্রশ্ন তোলার সুযোগ হাতছাড়া করবে না, সেটাই স্বাভাবিক। আবাস যোজনাতে যার যত বড় বাড়ি আছে তার লিস্টে তত আগে নাম। বাংলার মানুষ দেখুক যে তৃণমূল কংগ্রেস নেতারা কতটা ভিখারি। রাজারহাট থেকে রঞ্জিত ধরের রিপোর্ট, TV9 বাংলা। তৈরি হওয়ার 7 বছর পরেও চালু হয়নি মুখ্যমন্ত্রীর স্বপ্নের কর্মতীর্থ প্রকল্প। সরকারি ধান ক্রয় কেন্দ্র পরিণত হয়েছে চন্দ্রকোনা 2 ব্লকে তৈরি কর্মতীর্থ। বেশ কয়েক বছর আগে লক্ষাধিক টাকা ব্যয়ে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার এই জয়ন্তীপুরে তৈরি করা হয়েছিল কর্মতীর্থ। 2016 সালে চন্দ্রকোনা 2 ব্লক প্রশাসনের উদ্যোগে এই কর্মতীর্থ তৈরির কাজ শেষ হয়ে গেলেও চালু হয়নি এখনো। কম করে 60 লক্ষ টাকা খরচ করে তৈরি দোতলা ভবন। ব্যবসার জন্য স্টল তৈরি করা হয়েছিল। বিদ্যুৎ থেকে শুরু করে পানীয় জল ব্যবস্থা সবই রয়েছে। পরিকাঠামো গড়ে তোলার পরেও কাজের কাজ হওয়ার নামগন্ধ নেই। উল্টে গত 2-3 বছর ধরে এই কর্মতীর্থই হয়ে উঠেছে কৃষকদের থেকে সরকারি সহায়ক মূল্যে ধান কেনার কেন্দ্র। আগাছা থেকে ঝোপঝাড়, চারিদিকে শুধু এই কর্মতীর্থের ভেতরেও ভয়াবহ অবস্থা। একাধিক রুমের শাটার দরজা ভাঙা, উধাও বাল্ব, বিদ্যুতের তারও গায়েব। অভিযোগ, রাত বাড়লেই বসে নেশার আসর, চলে অসামাজিক কাজকর্ম। কর্মতীর্থ প্রকল্পের নামে রাজ্য সরকার ভাঁওতা দিচ্ছে, আসলে সবটাই কাটমানির খেলা, অভিযোগ বিজেপি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে অসীম বেরা, TV9 বাংলা। রাস্তা সারাইয়ের দাবিতে সোদপুর রাসমণি এলাকায় রাস্তা অবরোধ স্থানীয় বাসিন্দাদের। অবরোধকারীদের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা বাঁধে, মহিলাদের গায়ে হাত তৃণমূল নেতার। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পানিহাটিতে অবরোধ হটাতে তৃণমূল নেতার দাদাগিরি। রাস্তা সারাইয়ের দাবিতে সোদপুর রাসমণি এলাকায় অবরোধ স্থানীয় বাসিন্দাদের। অবরোধকারীদের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা। পুলিশের সামনে মহিলার গায়ে হাত দিতে দেখা যায় কাউন্সিলর ঘনিষ্ঠ তৃণমূল নেতা রাজেশ দেকে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা এলাকায়। আমরা বলে ফেটাব, অনেকবার বলেছি যে আপনারা কিছু ব্যবস্থা নিন। রাস্তার পাথর ছিটকে এসে আমার কাছে ধুইতে লাগছে, কোন সময় কাছে ততটা ভেঙে যায়। ধুলো মানে আমরা সকালবেলা বেরোচ্ছি পুরো সাদা হয়ে যাচ্ছে, মানে এত ধুলো। আর দুবার তো আমি বাইক নিয়ে স্পিড করে বসে লাগিয়ে সামনে পড়ে গেছি। মুক্তি সংঘ থেকে দাসপন্দি অংশে কাজটুকু বাকি আছে, আমাদের এই কাজটা অর্ধেক কমপ্লিট হয়েছে। দীর্ঘদিন ধরে পানিহাটি পুরসভার 16 নম্বর ওয়ার্ডের RN এভিনিউয়ের রাস্তার অবস্থা বেহাল। রাস্তায় ধুলোর পরিমাণ অত্যাধিক বেশি। পথ চলতি মানুষের যথেষ্ট অসুবিধা হচ্ছে। প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি, দাবি স্থানীয় বাসিন্দাদের। বাধ্য হয়ে পথ অবরোধ করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে খড়দহ থানার বিশাল পুলিশ বাহিনী। তৃণমূল নেতার দাদাগিরি প্রসঙ্গে সরব হয়েছে বিজেপিও। সোদপুর থেকে অনন্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।